হাই, আমি সৌমজিৎ। ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশনাল ওয়েভ। আজকে আমার টপিক ম্যালেরিয়া রোগ। ম্যালেরিয়া একটা কমিউনিকেবল ডিজিজ, মানে একটা ব্যক্তির থেকে আরেকটা ব্যক্তিতে খুব ইজিলি ছড়াতে পারে। ম্যালেরিয়া রোগ সম্বন্ধে কম বেশি সবাই জানো, ম্যালেরিয়া রোগের লক্ষণ কী হয়, কীভাবে ছড়ায়। কিন্তু আজকে আমার ভিডিওতে আমি ম্যালেরিয়া রোগ সম্বন্ধে এমন কিছু জানাবো যেটা কিন্তু এখনো পর্যন্ত অনেকের কাছে অজানা। কখনো কি এটা ভেবে দেখেছো যে ম্যালেরিয়া রোগে মানুষের দেহে এমন কি কি ঘটে যার জন্য মানুষ এতটা দুর্বল হয়ে পড়ে, কিছু কিছু ক্ষেত্রে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে? এগুলো জানার জন্য কিন্তু আমার এই ছোট ভিডিওটা পুরোটা দেখাটা দরকার। আমি গ্যারান্টি দিচ্ছি আমার এই পুরো ভিডিওটা দেখার পর তোমরা ম্যালেরিয়া রোগ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। তো চলো, আজকে আমি এই ভিডিওতে কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো আমি বোর্ডে লিখেছি। 6টা টপিক নিয়ে আজকে জাস্ট আলোচনা করবো। 6টা টপিকে আমি পুরো ম্যালেরিয়া রোগটা সম্বন্ধে সবাইকে জানাবো। ম্যালেরিয়া রোগের ইচ অ্যান্ড এভরিথিং এই ছটা টপিকের মাধ্যমে তোমরা জানতে পারবে। টপিক নাম্বার 1, নামকরণ, অর্থাৎ ম্যালেরিয়া রোগের নামকরণ, কেন এরকম নামকরণ করা হয়েছে। নেক্সট, আবিষ্কার, অর্থাৎ ম্যালেরিয়া রোগ যে বাহকের দ্বারা ছড়ায় এটা কে আবিষ্কার করে। নেক্সট, জীবাণু, অর্থাৎ ম্যালেরিয়া রোগ কোন জীবাণু দ্বারা হয়। জীবাণু আমরা অনেক রকম জানি, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, অনেক রকমের জানি, কিন্তু এই ম্যালেরিয়া রোগ কোন জীবাণু দিয়ে হয়। তারপরে দেখবো বাহক, অর্থাৎ একটা অসুস্থ অর্থাৎ ম্যালেরিয়া রোগের আক্রান্ত ব্যক্তির থেকে একটা সুস্থ মানুষের ম্যালেরিয়া রোগ ছড়ায় কে। জীবাণুর জীবনচক্র, মানে ম্যালেরিয়া রোগ যে জীবাণু দিয়ে ঘটে তার কতগুলো জীবনের দশা হয় অথবা কতগুলো লাইফ স্টেজ হয়। তো সেই স্টেজগুলোর মধ্যে কিছু কিছু স্টেজ কমপ্লিট করে সে মানুষের দেহে, আবার কিছু কিছু স্টেজ কমপ্লিট করে বাহকের দেহে। নেক্সট, মানুষের দেহে কি কি হয়, এটা সব থেকে ইন্টারেস্টিং টপিক আজকের ভিডিও। মানুষের দেহের ভেতরে কি কি হয়। আর লাস্ট টপিক, কি করে আমরা ম্যালেরিয়া রোগকে প্রিভেন্ট করতে পারি। তো চলো পুরো ভিডিওটা দেখবে, কি স্কিপ না করে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা দেখব ম্যালেরিয়া রোগের নাম, ম্যালেরিয়া রাখা হয়েছে কেন। দেখো, ম্যালেরিয়া রোগের নামকরণ কথাটা এসছে ব্যাড এয়ার, অর্থাৎ দূষিত বায়ু থেকে। দূষিত বায়ু থেকে, এটা অ্যাকচুয়ালি একটা ল্যাটিন ওয়ার্ড। তো ব্যাড এয়ার, এই দূষিত বায়ুর অর্থ হচ্ছে, এখানে নাম দেওয়া হচ্ছে ম্যালেরিয়া হিসাবে। নেক্সট হচ্ছে আবিষ্কারকের নাম, কে এটা প্রথম ডিসকভার করেছে। লেভেনান 1880, অর্থাৎ 1880 খ্রিস্টাব্দে প্রথম আবিষ্কার করে যে মানুষের রক্তে এক প্রকার জীবাণুর জন্য এই ম্যালেরিয়া রোগ তৈরি হয়। নেক্সট, রোনাল্ড রস 1897, অর্থাৎ ম্যালেরিয়া রোগ যে স্ত্রী অ্যানোফিলিস মশা দিয়ে ছড়ায় এটা প্রথম আবিষ্কার করে বিজ্ঞানী রোনাল্ড রস। নেক্সট, ভেক্টর, অর্থাৎ বাহক। ম্যালেরিয়া রোগকে কে অসুস্থ ব্যক্তির থেকে সুস্থ ব্যক্তিতে নিয়ে যায়। বাহকের নাম হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা, অর্থাৎ এর সায়েন্টিফিক নেম অ্যানোফিলিস কিউলিসিফেসিস। এই নিচে আন্ডারলাইনটা দিয়ে দেবে, যেটা সায়েন্টিফিক নেম, তাই অ্যানোফিলিস কিউলিসিফেসিস। নেক্সট, জীবাণু, অর্থাৎ প্যাথোজেন। ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণু কোনো ব্যাকটেরিয়া নয়, কোনো ভাইরাসও নয়, সে একটা প্রোটোজোয়া। আমরা ক্লাস 9-এর দিকে পড়েছিলাম 5 কিংডম ক্লাসিফিকেশন হুইটেকারের, সেখানে আমরা 5টা রাজ্য পড়েছিলাম, 5 কিংডম পড়েছিলাম। তার মধ্যে মোনেরা প্রোটিস্টা, এই প্রোটিস্টা বলে যে কিংডমটা ছিল, অর্থাৎ প্রোটোজোয়া, সেখান থেকে বিলং করে এই প্লাজমোডিয়াম নামক এই প্রোটোজোয়া। এই প্লাজমোডিয়ামের 4টে স্পিসিস হয়, 4টে স্পিসিস 4টে টাইপের ম্যালেরিয়া তৈরি করতে পারে। তার জন্য আমি এখানে দিয়েছি প্লাজমোডিয়াম এসপি, অর্থাৎ স্পিসিস। আমি এখানে বলছি না যে কোন স্পিসিস দিয়েই ম্যালেরিয়া হয়, তো 4টে স্পিসিস দিয়ে আলাদা আলাদা ম্যালেরিয়া হয় বলে আমি অনলি এসপি লিখেছি। নেক্সট হচ্ছে লাইফ সাইকেল অফ প্যাথোজেন, অর্থাৎ এই ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী যে জীবাণুটা হয় তার জীবনের কতগুলো দশা হয়, তার মধ্যে কিছু কিছু লাইফের ফেজ ও কমপ্লিট করে ম্যান, অর্থাৎ আমাদের দেহে, মানুষের দেহে কমপ্লিট করে অ্যাসেক্সুয়াল ফেজ, অর্থাৎ অযৌন জনন যে দশাটা সেটা কমপ্লিট করে মানুষের দেহে। আর যেটা মসকিউটো, অর্থাৎ স্ত্রী অ্যানোফিলিস মশার দেহে কমপ্লিট করে তার জীবনের সেক্সুয়াল ফেজ, অর্থাৎ যৌন জনন প্রক্রিয়াটি। তো এগুলো আমি টপিক, তো এগুলো নিয়ে এবার আমি আরো ইলাবোরেট করে বোঝাবো। দেখো, মেইনলি আমার টপিক হচ্ছে লাইফ সাইকেল অফ প্যাথোজেন, অর্থাৎ এই জীবাণুর জীবন দশা। প্রথম শুরু করছি, মানুষের দেহে এই জীবাণুর কোন কোন দশা কমপ্লিট হয়। তো চলো দেখা যাক। এবার আমরা দেখবো সব থেকে ইম্পর্টেন্ট, অর্থাৎ সব থেকে ইন্টারেস্টিং টপিক, যেটা হচ্ছে মানুষের দেহে প্রবেশ করার পর এই প্রোটোজোয়া কি কি করে, অর্থাৎ মানুষের দেহকে কিভাবে এফেক্টেড করে।
দেখো, মানুষের দেহে ও দুটো প্রসেস কমপ্লিট করে, একটা হচ্ছে এরিথ্রোসাইটিক ফেজ আর একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক ফেজ। সবার প্রথমে যেটা কমপ্লিট করে সেটা হচ্ছে মানুষের দেহে প্রথম যে দশাটা ও কমপ্লিট করে সেটাকে বলা হয় প্রি এরিথ্রোসাইটিক দশা। এটা কোথায় হয়? এটা আমাদের ইন লিভার অর্থাৎ আমাদের যকৃতে কমপ্লিট করে, যকৃতে। এই জীবাণুটা মানে এই প্লাজমোডিয়াম, ম্যালেরিয়া রোগের জীবাণু প্লাজমোডিয়াম রক্তে প্রবেশ করার পর রক্ত থেকে ডিরেক্টলি চলে আসে প্রথম আমাদের লিভারে। তো দেখো, প্রথম যে দশা সেটাকে বলা প্রি এরিথ্রোসাইটিক ফেজ। প্রি এরিথ্রোসাইটিক ফেজ কেন নাম দেওয়া হয়েছে? একদম সিম্পল ব্যাপার। এরিথ্রোসাইট, এই এরিথ্রোসাইট কথার অর্থ হচ্ছে আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেল। দুটো দশা কমপ্লিট করে, একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক আর একটা হচ্ছে এরিথ্রোসাইটিক। এরিথ্রোসাইটিক মানে যখন এই জীবাণুটা আরবিসিতে প্রবেশ করবে তখন আমরা সেটাকে এরিথ্রোসাইটিক বলবো, কিন্তু যখন লিভারে প্রবেশ করবে তখন সেটাকে আমরা বলবো প্রি এরিথ্রোসাইটিক ফেজ অর্থাৎ আরবিসিতে প্রবেশের আগে। তাই জন্য এখানে প্রি কথাটা অ্যাড করা হয়েছে। এরপর আমরা দেখবো প্রি এরিথ্রোসাইটিক দশা ইন লিভার। দেখো, এটা হচ্ছে লিভারের ছবি আঁকলাম। আচ্ছা, তার আগে বলে নি যে এই মানে প্লাজমোডিয়ামের জীবনে কতগুলো দশা হয়। দেখো, সিম্পল কয়েকটা দশা কমপ্লিট করে। তোমরা বলবে প্লাজমোডিয়ামের দশা মানে আমাদের জীবনে অনেক দশা হয়। কি কি দশা হয় আমাদের? যেমন যখন তুমি ছোট থাকো, বাচ্চা, তখন একটা কিশোর অবস্থাটা দশা থাকে, একটা ইনফ্যান্ট দশা থাকে, একটা বার্ধক্য বা অ্যাডোলেসেন্স, একটা অ্যাডোলেসেন্স থাকে, আর একটা তোমার যখন বার্ধক্য, যখন তোমার বয়স হয়ে যায়। এরকম অনেকগুলো দশা আমাদের থাকে। তেমনি এদেরও অনেকগুলো জীবনের দশা হয়। শুধুমাত্র এরা কি করে? কিছু দশা কমপ্লিট করে মানুষের দেহে আর কিছু দশা কমপ্লিট করে বাহক অর্থাৎ ফিমেল অ্যানোফিলিস মসকিউটোর বডিতে। ঠিক আছে, এর কতগুলো দশা একটু চট করে দেখে নিই। দেখো, দশাগুলোর মধ্যে প্রথম যে দশা হয় তার নাম হচ্ছে স্পোরোজয়েড। নামগুলো একটু কঠিন কিন্তু পড়তে হবে। স্পোরোজয়েড, তারপর হচ্ছে মেরোজয়েড, ট্রোফোজয়েড, সাইজন, গ্যামেট। ওকে, আমাদের রক্তে যখন মশার দেহ থেকে প্রথম এই ম্যালেরিয়া রোগের জীবাণু অর্থাৎ প্লাজমোডিয়াম প্রবেশ করে, আমাদের দেহে মশার দেহ থেকে স্পোরোজয়েড দশাটা প্রবেশ করে। বারবার বলছি, কোন দশা? এখানে কিন্তু অর্ধেক লোক গোলায় যে, অর্ধেক স্টুডেন্ট গোলায় যে প্রথম কোন দশা আমাদের বডিতে আসে? আমাদের রক্তে প্রথম প্রবেশ করে স্পোরোজয়েড দশা। এবারে স্পোরোজয়েড দশা রক্ত থেকে ডিরেক্ট কোথায় আসে? লিভারে আসে। লিভারে এসে কি করবে? লিভারে এসে লিভার সেলগুলোকে অ্যাটাক করবে। দেখো, তুমি যখন কোনো একটা নতুন এলাকায় যাও তখন তোমার মেন টার্গেট কি থাকে? তখন তোমার মেন টার্গেট থাকে হচ্ছে ওই এলাকার মধ্যে তোমার বন্ধুর সংখ্যা বাড়ানো, অর্থাৎ ওই এলাকায় তোমার পপুলার হওয়া। তো এখানে কি করে? স্পোরোজয়েড যখন মানুষের বডিতে প্রবেশ করে প্রথম টার্গেট কি থাকে? মানুষের বডি একেই ওর কি অচেনা জিনিস, মানে ওর কাছে আননোন। তাহলে ওর প্রথম কাজ থাকবে ওর নিজের সংখ্যা বৃদ্ধি করা, আর ও নিজের সংখ্যা বৃদ্ধি করার জন্য সব থেকে বেস্ট অর্গানটাকে চুজ করে, যার নাম লিভার। ওকে, তো লিভারের মধ্যে আমাদের কি কোষ থাকে? হেপাটিক সেল অর্থাৎ যকৃৎ কোষ থাকে। তো দেখো, এই স্পোরোজয়েডগুলো দেখতে অনেকটা এরকম হয়, ক্রিমির মতো, এরকম স্পোরোজয়েডগুলো এরকম শেপের হয়। ওকে, এই স্পোরোজয়েডগুলো প্রথম এন্টার করে লিভারের একটা সুস্থ সেলের মধ্যে। লিভার, এটা হচ্ছে একটা লিভার সেল, এটা হচ্ছে একটা লিভার সেল। এই লিভার সেলের মধ্যে প্রবেশ করলো কোনগুলো? এই লিভার সেলের মধ্যে প্রবেশ করলো এই স্পোরোজয়েড ফেজ। ওকে, লিভার সেলে স্পোরোজয়েড ফেজ প্রবেশ করার পর এরা নিজেদের মধ্যে একটু শেপের চেঞ্জ আনে। শেপের চেঞ্জ মানে এই স্পোরোজয়েডগুলো এরকম গোল আকৃতি ধারণ করে। কিরকম আকৃতি ধারণ করে? গোল। এই গোলের মাঝখানে একটা নীল ডট আঁকলাম, এটা কি? এটা তো একটা সিঙ্গেল সেল, এটা তো কোষ। কোষের ভেতরে তো নিউক্লিয়াস থাকবে, তো এটা হচ্ছে একটা নিউক্লিয়াস। ওকে, আচ্ছা, এরপর কি করবে? আমি প্রথমে বললাম যে স্পোরোজয়েডগুলো কি চেষ্টা করবে? নিজেদের সংখ্যা বৃদ্ধি করার জন্য। আর সংখ্যা বৃদ্ধি করতে গেলে কি করতে হবে? সেল ডিভিশন করতে হবে। আর সেল ডিভিশন করার জন্য সবার প্রথম সেলের কোন জিনিসটার সংখ্যা বাড়াতে হয়? ছোটবেলা থেকে পড়ে আসছো, একটা সেলের যদি সংখ্যা বাড়াতে হয় তাহলে সেলের ভেতরে যে নিউক্লিয়াস থাকে এই নিউক্লিয়াসের সংখ্যা সবার প্রথম বাড়াতে হয়। দেখো, তার জন্য ও একটা স্পেশাল ফর্ম করে, সেটা হচ্ছে, ভালো করে খেয়াল করবে, এই লিভার সেলের মধ্যে এইটা স্পোরোজয়েড, স্পোরোজয়েডের মধ্যে দেখো
আমি অনেকগুলো নিউক্লিয়াস আঁকলাম। এখানে এই স্পোরোজয়েডটার মধ্যে একটা নিউক্লিয়াস ছিল, এখানে হয়ে গেল একটা স্পোরোজয়েড, অর্থাৎ একটা কোষের মধ্যে কতগুলো নিউক্লিয়াস হয়ে গেল। এই স্পেশাল ফর্মটাকে বলা হয় সাইজন দশা। কি বলা হয়? সাইজন। পরীক্ষায় প্রচুর বার আসে। ক্লাস 12 এর যে চ্যাপ্টার আছে স্বাস্থ্য রোগ অর্থাৎ হেলথ অ্যান্ড ডিজিজেস থেকে কিন্তু এই সাইজন কি এটা কিন্তু বারবার কোশ্চেনটা দেয়। ঠিক আছে, তো এই সাইজন প্রবেশের পর কি হবে? এই সাইজনটা দেখতে পাচ্ছ, এই সাইজনের পর ওর টার্গেট সংখ্যা বৃদ্ধি করা। তো দেখো তুমি নিউক্লিয়াসের সংখ্যা বাড়িয়ে ফেলেছো ভাই, তো নিউক্লিয়াসের সংখ্যা বাড়িয়ে ফেলা মানে তুমি সেল বাড়াতে পারবে। কি করে সেল বাড়াতে পারবে? এই প্রতিটা নিউক্লিয়াস, এই যে নীল ডটগুলো, এগুলো মানে হচ্ছে এক একটা নিউক্লিয়াস, আর এই প্রতিটা নিউক্লিয়াস থেকে তৈরি হবে এক একটা ইউনিক সেল। অর্থাৎ একটা লিভার কোষের মধ্যে, দেখো ভালো করে খেয়াল করো, একটা লিভার কোষের মধ্যে মেরোজয়েডের সংখ্যা কটা হলো? এখানে ছিল একটা লিভার সেলে একটা মেরোজয়েড, এখানে ওই একটা মেরোজয়েড থেকে তৈরি হয়ে গেল 5খানা মেরোজয়েড। তার মানে কি? ও নিজের সংখ্যা বৃদ্ধি করলো। এই যে এখানে একটা সেল ছিল, একটা মেরোজয়েড ছিল, এর মধ্যে 5টা নিউক্লিয়াস ছিল। সাপোজ এই 5টা নিউক্লিয়াস থেকে এখন 5টা সেল তৈরি হলো। এই যে একটা কোষ থেকে 5টা কোষ তৈরি হলো, এই প্রসেসটাকে বলা হয় সাইজোগনি। কি বলা হয়? সাইজোগনি। ঠিক আছে, মানুষের দেহে কিন্তু এই সাইজোগনি প্রসেসটাই হয়। ওকে, এই সাইজোগনিতে কি করলো? নিজের সংখ্যা বাড়িয়ে ফেলেছে, ব্যাস। এবার ওর যে মেন টার্গেট ওর ফুলফিল লিভারে, এবারও কি করতে হবে? লিভার থেকে বেরিয়ে আসতে হবে, কারণ টার্গেট ফুলফিল। দেখো এরপর কি করে? ওর মেন টার্গেট থাকে, আমি প্রথমে বলেছিলাম প্রি এরিথ্রাইটিক ফেজ। এরপরে প্রবেশ করবে কোথায়? আরবিসি তে। তাহলে আরবিসি তে প্রবেশ করতে গেলে কোথায় প্রবেশ করতে হবে? ব্লাডে। তাহলে লিভার থেকে ব্লাডে পৌঁছতে গেলে আগে ওকে লিভার সেলটাকে রাপচার অর্থাৎ লিভার সেলটাকে ফাটিয়ে বেরিয়ে আসতে হবে। ওকে, নেক্সট স্টেজে কি করে? নেক্সট স্টেজে দেখো এই লিভার সেলটাকে ও কিন্তু রাপচার করে দেয়। রাপচার করে এই যে স্পোরোজয়েড দশাগুলো, এই স্পোরোজয়েড দশাগুলো, সরি এই দশাগুলোকে বলা হয় মেরোজয়েড দশা। এই দশাগুলোকে বলা হয় মেরোজয়েড, অর্থাৎ এই দশাগুলোকে আমরা তখন নাম দেব মেরোজয়েড ফেজ। দেখো মেরোজয়েড ফেজ, এই যে আরবিসি কে রাপচার, লিভার কোষগুলোকে যে রাপচার করার পর যে মেরোজয়েড গুলো বেরোলো, এই মেরোজয়েড থেকে কিছু কিছু মেরোজয়েড দশা চলে যাবে আমাদের রক্তে আরবিসি কে অ্যাটাক করতে, আর কিছু কিছু মেরোজয়েড কি করবে? পুনরায় আবার একটা লিভার সেলকে অ্যাটাক করবে। কারণ ও কি চেষ্টা করবে? কিছুটা মেরোজয়েডকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে আরবিসি তে, আর কি করবে? আবার একটা নতুন লিভার সেলকে অ্যাটাক করে নিজের সংখ্যা আবার বৃদ্ধি করতে চাইবে। ঠিক আছে, তো এটা হলো প্রি এরিথ্রোসাইটিক ফেজ ইন লিভার। প্রি এরিথ্রোসাইটিক ফেজ ইন লিভার। এরপর আমরা আসবো প্রি বাদ দিয়ে শুধু এরিথ্রোসাইটিক ফেজ। এরিথ্রোসাইটিক ফেজ মানে যেটা আরবিসি তে হবে। দেখো এখান থেকে কিছু মেরোজয়েড চলে যাবে ডিরেক্ট কোথায়? আরবিসি কে অ্যাটাক করতে। আরবিসি মানে রেড ব্লাড সেল। এবার আমরা রেড ব্লাড সেলে কি হয় সেটা দেখব। আর কিছু মেরোজয়েড চলে যাবে আবার নতুন একটা লিভার সেলকে অ্যাটাক করবে। ওকে, দেখো তো এদের দশা থেকে স্পোরোজয়েড দশা দেখিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা সাইজন দেখিয়ে দিয়েছি। এবার আমার দেখানো বাকি আছে হচ্ছে ট্রোফোজয়েড আর গ্যামেট। ওকে, এই ফেজগুলো এবার আমরা দেখবো আরবিসি। দেখো তাহলে এবার এই লেখাটা চেঞ্জ হয়ে যাবে, কারণ আমি শুধু প্রিটা বাদ দিয়েও এবার আমার হয়ে যাবে এরিথ্রোসাইটিক ফেজ ইন লিভার নয়, তখন এটাকে আমরা নাম দেবো ইন আরবিসি। ওকে, সেম সাইজন। আচ্ছা এই যে প্রসেসটা হচ্ছে এটা কিন্তু মানুষের দেহে কিন্তু অ্যাসেক্সুয়াল ফেজ কমপ্লিট হচ্ছে, কারণ আমরা খুব ভালো মতো দেখলাম ওখানে কিন্তু একটাই স্পোরোজয়েড ছিল যে নিজের সংখ্যা বাড়িয়ে ফেলছিল। তো একা মানে কি? এখানে কোনো মেল ফিমেল স্পোরোজয়েড আমি পাইনি, তাই জন্য এটা অ্যাসেক্সুয়াল ফেজ। আর সেক্সুয়াল ফেজ হলে কি হতো? যখন একটা মেল স্পোরোজয়েড একটা ফিমেল স্পোরোজয়েড থাকতো, বা একটা মেল প্লাজমোডিয়াম একটা ফিমেল প্লাজমোডিয়াম থাকতো। কিন্তু এটা কিন্তু এখানে কিন্তু কোনো মেল ফিমেল আমি গল্প বলিনি, তাই এটা কিন্তু পুরোটাই অ্যাসেক্সুয়াল ফেজ। মানুষের বডিতে পুরোটাই অ্যাসেক্সুয়াল ফেজ বা অযৌন জনন সম্পন্ন হয়। এবার আমরা দেখবো আরবিসির মধ্যে গিয়ে কি করে। এটাই হচ্ছে মেন ফেজ প্লাজমোডিয়ামের। আমাদের বডিতে, আমাদের বডির 12টা বাজানোর পেছনে মেন কারণ হচ্ছে এই আরবিসি। এই আরবিসির মধ্যে ওর কিছু স্টেজ কমপ্লিট করা। দেখো
এটা আমি একটা আরবিসি আঁকলাম, ঠিক আছে। তো এই আরবিসি মানে রেড ব্লাড সেল, এটা হচ্ছে আরবিসি। ওকে, আরবিসির মধ্যে প্রথম প্রবেশ করলো কে? প্রথম আরবিসির মধ্যে প্রবেশ করলো একটা মেরোজয়েড দশা। কে প্রবেশ করলো? মেরোজয়েড দশা। মেরোজয়েড দশা প্রবেশ করলো। ওকে, মেরোজয়েড দশা প্রবেশ করার পর এই আরবিসির মধ্যে মেরোজয়েড নিজের একটা শেপের চেঞ্জ আনে। কি চেঞ্জ আনে? দেখো, মেরোজয়েড একটা সেল, এই সেলের মধ্যে এটা হচ্ছে মেরোজয়েড সেল। ওকে, মেরোজয়েড সেলের মধ্যে ও একটা বড় ভ্যাকুয়াল তৈরি করে। বড় কি তৈরি করে? বড় একটা ভ্যাকুয়াল তৈরি করে। ওকে, ভ্যাকুয়াল মানে কি? একটা ফাঁকা জায়গা, তার মধ্যে বিভিন্ন ফ্লুইড থাকতে পারে, তাহলে ভ্যাকুয়াল তৈরি করে ও নিজের কোষের মধ্যে। তার ফলে কি হয়? দেখো, যে নিউক্লিয়াসটা তখন মাঝখানে ছিল, এই যে ভ্যাকুয়ালটা তৈরি করলো, ভ্যাকুয়াল তৈরি করার ফলে কি হলো? নিউক্লিয়াসটা একদম পেরিফেরি মানে একদম সাইডে চলে আসবে, মানে পরিধির দিকে চলে আসবে। নিউক্লিয়াসটা লোকেটেড হয় এইখানে। এইটা দেখতে একটা আংটির মতো লাগে, যে আংটি আঙুলে পরানো হয় আংটির মতো। তো এই আংটিটার একটা স্পেশাল, এই দশার একটা স্পেশাল নাম দেওয়া হয়, যেটাকে বলা হয় সিগনেট রিং ফেজ। সিগনেট রিং দশা। বারবার এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট না, সিগনেট রিং কি? দেখো একটা আংটির মতো দেখতে, যেন সিগনেট রিং ফেজ। ওকে, আচ্ছা, এই সিগনেট রিং ফেজের পর এরপর কি হবে? এরপর অ্যাজ ইউজুয়াল সেম প্রসেস, আবার ও নিজের সংখ্যা বৃদ্ধি করবে। আর আমি একটু আগেই দেখালাম যে নিজের সংখ্যা বৃদ্ধি করতে গেলে কোন প্রসেসে হেল্প নিতে হবে? সাইজন্ট আর সাইজোগনি। কি করে করবে? আমি এটাকে মুছে দিচ্ছি, পরে আবার লিখে দেবো। দেখো, এরপর এই আরবিসি এই যে সিগনেট রিং এর মতো ফেসটা তৈরি করলো, এরপর আবার কি করবে? নিজের সংখ্যা বাড়াবে। আমি আবার বলছি, নিজের সংখ্যা বৃদ্ধি করতে গেলে কার সংখ্যা বৃদ্ধি করতে হবে? একটা কোষের ভেতরে থাকা নিউক্লিয়াসের নাম্বার বৃদ্ধি করতে হবে। অর্থাৎ এরপর আমি যদি আবার একটা আরবিসি কে আঁকি এখানে, তাহলে সেখানে আমরা কি দেখবো? সেখানে আমরা দেখবো এই যে মেরোজয়েডটা আছে, এই মেরোজয়েডটা কিন্তু এখন একটু রাপচার আকৃতি দেখবে। কেন রাপচার আকৃতি? কারণ এই যে ভ্যাকুয়ালটা, এই ভ্যাকুয়ালটা কিন্তু আস্তে আস্তে সেল থেকে বেরিয়ে যায়, মানে যে এর ভেতরে যে ফ্লুইডটা থাকে সেটা সেল থেকে বেরোয়, তখন মেরোজয়েডটা কিন্তু অনেকটা এরকম আকৃতির মতো লাগে, এরকম লাগে। কারণ দেখো ভেতরে যে ফ্লুইড পূর্ণ মানে ফ্লুইড ফিল্ড যে ভ্যাকুয়ালটা ছিল, সেই ভ্যাকুয়ালটা কিন্তু তখন বেরিয়ে গেছে। কিসমিস থেকে যদি জল বার করে না, তাহলে ওটা দেখতে একটা চুপসে যাওয়া বেলুনের মতো হয়। কিন্তু এটাও সেম, এখান থেকে কিন্তু জল বা ফ্লুইডটা বেরিয়ে যাওয়ার পর কিন্তু এরকম দেখতে আছে। তো এর ভেতরে একটা নিউক্লিয়াস ছিল, তো এবার আমরা এখানে দেখবো নিউক্লিয়াস নাম্বার আবার বৃদ্ধি করা শুরু হয়ে গেছে। আবার ভালো করে দেখো, আবার কিন্তু নিউক্লিয়াস নাম্বার ও বৃদ্ধি করছে, মানে কি? নিজের সংখ্যা বাড়াবে। তো নিউক্লিয়াস নাম্বার যদি একটা কোষের মধ্যে যদি অনেকগুলো নিউক্লিয়াস থাকে, তখন ওটাকে আমরা কি নাম দিয়েছিলাম? সাইজন্ট। তো এইটাকেও আমরা আবার কি বলবো? সাইজন্ট। ওকে, আচ্ছা, এই ফেজটার নাম কি বলেছিলাম? এই ফেজটার নাম কিন্তু বলেছিলাম মেরোজয়েড। ওকে, তার মানে এখনো কিন্তু আমরা মেরোজয়েড দিয়ে আসছি। ওকে, আচ্ছা, এবারে সাইজন প্রসেস আছে, নিজের সংখ্যা বৃদ্ধি করা, মানে এখানে ছিল একটা সেল, ও বাড়িয়ে তুলবে অনেকগুলো সেল। কিভাবে করবে? এরপর আমরা কি দেখবো? এরপর আবার একটা আরবিসি, এই আরবিসিতে দেখবো আমরা ভালো করে খেয়াল করো, এখানে ছিল একটা সেল, তার মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস। এখন একটা সেল নয়, অধিক সেল, একের বেশি, প্রচুর সেল হয়ে গেছে, তাদের সবার মধ্যে এক একটা করে নিউক্লিয়াস। আর আমরা জানি যে এই প্রসেসে, মানে যে প্রসেসে একটা সেল থেকে অনেকগুলো সেল তৈরি করলো, সেই প্রসেসটার আমরা কি নাম দিয়েছিলাম? সেই প্রসেসটার আমরা নাম দিয়েছিলাম সাইজোগনি। কি নাম দিয়েছিলাম? সাইজোগনি। ওকে, সাইজোগনি প্রসেসে কি করলো? ও নিজের সংখ্যা আবার বৃদ্ধি করলো। অর্থাৎ এবার কিন্তু এগুলোকে আর মেরোজয়েড বলবো না, এগুলোকে এখন আমরা কি নাম দেবো? এগুলোকে আমরা এখন নাম দেব ট্রোফোজয়েড। কি নাম দেব? ট্রোফোজয়েড। এই দুটো এখন নাম কি হবে? ট্রোফোজয়েড। ওকে, আচ্ছা, এই যে ট্রোফোজয়েড গুলো আরবিসির মধ্যে অবস্থান করছে, এরপর কি আরবিসি থাকে না? এরপর হচ্ছে মেন কাজ করে ও এরপর এই যে এখনো পর্যন্ত আমি যত কিছু করলাম, এগুলোতে কিন্তু মানুষ এফেক্টেড হয় না, এগুলোতে কিন্তু মানুষের মধ্যে কোনো সিমটমস প্রকাশ পায় না। মেন সিমটমস প্রকাশ পায় এরপরে। কিভাবে প্রকাশ পাবে? দেখো, এবারে ট্রোফোজয়েড গুলো চেষ্টা করবে আরবিসি কে রাপচার করে, অর্থাৎ রেড ব্লাড সেলকে ফাটিয়ে বাইরে বেরিয়ে আসতে। কিন্তু এখানে একটা সমস্যা, যখন এই ট্রোফোজয়েড গুলো আরবিসি কে কি করতে চায়? রাপচার করতে চায়, তখন দেখো এই যে রাপচার যখনই করতে যায়, এই রাপচার করে যখন এরা বাইরে বেরিয়ে আসতে চায়, তখন আরবিসি থেকে একটা স্পেশাল কেমিক্যাল বেরোয়, যার নাম হিমোজয়েন দানা। কি নাম? হিমোজয়েন দানা। দেখো স্পেলিংটা আমি এই বলে লিখছি, ভালো করে দেখো, হিমোজয়েন দানা।
বাংলায় লিখলে এটা হবে হিমোজয়েন। এই হিমোজয়েন গুলো এক প্রকারের কম বেরিয়ে আসে, এক প্রকারের পয়জন বলতে পারি আমরা এটাকে। এই হিমোজয়েন গুলো কি হয়, এই হিমোজয়েন গুলো যখন এই ট্রোফোজয়েড গুলো আরবিসি কে ফাটিয়ে বাইরে বেরিয়ে আসতে চাইবে তখন কিন্তু আরবিসি থেকে কিন্তু হিমোজয়েন দ্বারা বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে আসে মানে কোথায়? ব্লাডে। এই হিমোজয়েন গুলো যখনই ব্লাডে ওপেন হয়, মানে আরবিসি কে ফাটিয়ে যখন হিমোজয়েন গুলো বেরিয়ে আসে তখনই কিন্তু মানুষের বডিতে একটা কাঁপুনি দিয়ে জ্বর আসে। ম্যালেরিয়া রোগে তোমরা শুনেছো যে ম্যালেরিয়া রোগে কিন্তু কিছুক্ষণ বাদে বাদে কিন্তু একটা কাঁপুনি দিয়ে জ্বর আসে, আর এই জ্বরটা কিন্তু প্রায় 1 থেকে 2 ঘন্টা স্টে করে। এই যে কাঁপুনি দিয়ে জ্বর আসে তার পেছনে মেইন রিজন কিন্তু এই হিমোজয়েন দানা। ওকে, যখনই আবার এই হিমোজয়েন দানাগুলো আমাদের বডি থেকে এক্সক্রিয়েটেড হয়ে যায়, মানে বডি থেকে যখন আবার বেরিয়ে যায় তখন কিন্তু মানুষের আবার ঘাম দিয়ে জ্বরটা ছেড়ে যায়। ঠিক আছে, তো এই আরবিসি কে রাপচার করে এই ট্রোফোজয়েড গুলো বেরিয়ে আসে। ঠিক আছে, আর তার সাথে হিমোজয়েন দানা বেরোয়, যার জন্য মানুষের পুরোপুরি গর্ভ বাড়িটা। তো এরপর এই ট্রোফোজয়েড গুলো আরবিসি থেকে বেরিয়ে আসার পর এদের মেন টার্গেট কি থাকে? এদের সেম টার্গেট, আবার সেম টার্গেট, একই কাজ বারবার করে। সেটা কি? কিছু ট্রোফোজয়েড আবার নতুন একটা আরবিসি কে অ্যাটাক করে। দেখো আমি এখান থেকে অ্যারো দিচ্ছি। এই ট্রোফোজয়েড গুলো আবার কি করবে? আবার একটা আরবিসি কে অ্যাটাক করবে নতুন করে। আর কিছু কিছু ট্রোফোজয়েড একটু আলাদা রিঅ্যাক্ট করে। কিরকম করে দেখো, কিছু কিছু ট্রোফোজয়েড কি করবে? এই ট্রোফোজয়েড গুলো গ্যামেটোসাইট ফেজে টার্ন করবে। গ্যামেটোসাইট ফেজ মানে এই যে ট্রোফোজয়েড দেখতে পাচ্ছ, এই ট্রোফোজয়েডটা এবার চলে যাবে এইখানে। দেখো ট্রোফোজয়েডটা কি হবে? এই ট্রোফোজয়েডটা আমি এখানে আঁকলাম। ওকে, এই ট্রোফোজয়েডটা এবার টার্ন করবে দুটো কোষে। কিছু কিছু ট্রোফোজয়েড চলে যায় নতুন একটা আরবিসি কে অ্যাটাক করতে, কারণ আবার আরেকটা আরবিসি কে এরকম করে আমাদের বডিতে যে কটা আরবিসি আছে সব কটা আরবিসি কে রাপচার করা শুরু করবে। তাতে কি হবে? আমাদের বডিতে আরবিসির সংখ্যা কমে যাবে, আমাদের অ্যানিমিয়া হবে। তার সাথে কি হবে? আমাদের আরবিসি যেন অক্সিজেন কে ক্যারি করে, প্রচন্ড শ্বাসকষ্ট হবে। আর তার সাথে সাথে হিমোজয়েন দানা রিলিজ করা আছে। আর আমাদের এটা যেহেতু হিমোজয়েন দানা যেহেতু টক্সিক সাবস্টেন্স, আমাদের বডিতে যদি হিমোজয়েন বা এই টক্সিক সাবস্টেন্সের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের সেলগুলো অটোমেটিক্যালি নিজে থেকে ডেড হওয়া শুরু করবে। কারণ সেলে যদি টক্সিক সাবস্টেন্স ঢোকে সেল নিজের কাজ করতে পারবে না। তো এরপর এই কিছু ট্রোফোজয়েড চলে গেল আরবিসি কে অ্যাটাক করতে, আর কিছু ট্রোফোজয়েড নতুন দুটো সেলে কনভার্ট হয়। একটা সেল একটু বড় আকৃতির হয়, একটা সেল একটু ছোট আকৃতির হয়। ঠিক আছে, এই দুটো সেলে যে ট্রান্সফার হয় এটার নাম হচ্ছে ট্রোফোজয়েড। এই ট্রোফোজয়েড গুলো কি করবে? এটাকে বলা হয় ম্যাক্রোগ্যামেট অর্থাৎ ফিমেল গ্যামেট। এটাকে বলা হয় ম্যাক্রোগ্যামেট, আর এটা হচ্ছে মাইক্রোগ্যামেট। ওকে, ম্যাক্রোগ্যামেট আর মাইক্রোগ্যামেট, বা এটাকে তুমি স্ত্রী গ্যামেটও বলতে পারো, ফিমেল গ্যামেটও বলতে পারো, আর এটাকে বলা হয় পুং গ্যামেট। ওকে, এইবার ও মেল আর ফিমেল দু রকমের আলাদা সেক্সের সেল তৈরি করলো। তাহলে এরপর এগুলো কি হবে? আমি তো তোমাকে বললাম তোমাদের বললাম যে প্রথমে যে মানুষের দেহে কিন্তু সেক্সুয়াল ফেজ কমপ্লিট হয় না, মানুষের দেহে অ্যাসেক্সুয়াল ফেজ কমপ্লিট। তাহলে এগুলো কি হবে? এগুলো ব্লাডে থাকবে। এগুলো ব্লাডে থাকলো এই মানুষটা কিন্তু এখন পুরোপুরি এফেক্টেড, কারণ অলরেডি ওর রক্তে কিন্তু হিমোজয়েন দানা বেরোচ্ছে, মানে ও কিন্তু এখন পুরোপুরি এফেক্টেড। আর ওর বডিতে কিন্তু এখন আমরা ফিমেল আর মেল গ্যামেট পাচ্ছি। তো এরপর এই গ্যামেটগুলো তোমার রক্তে থাকছে। যদি তোমার বডিতে কোনো অ্যানোফিলিস মশা এসে বসে তখন কিন্তু তোমার দেহ থেকে ফিমেল আর মেল গ্যামেটগুলো কিন্তু মশার দেহে চলে যাবে। ঠিক আছে, আর যদি কোনো মশাকে না তুমি মশারিটা নিয়ে থাকো মশারির ভেতরে, তাহলে কিন্তু তোমার কোনো মশা কামড়াচ্ছে না। তুমি যেরকম ট্রিটমেন্ট করবে সেরকমভাবে তোমার বডিতে এই স্টেজগুলো আস্তে আস্তে মরে যাবে। ঠিক আছে, কিন্তু যদি এই সময় যদি ইনফেক্টেড মানুষকে যদি কোনো মশা কামড়ায় তখন কিন্তু এই ফিমেল আর মেল গ্যামেটগুলো মশার দেহে প্রবেশ করবে, দিয়ে মশার দেহে প্লাজমোডিয়াম তার যৌন চক্র অর্থাৎ সেক্সুয়াল ফেজটা কমপ্লিট করবে। সেক্সুয়াল ফেজটা আমরা আবার এরপরে দেখাচ্ছি। বোর্ডটা মুছে নিই। এবার আমরা দেখব মানুষের দেহতে কমপ্লিট হয়ে গেল দশাটা। এবার আমরা দেখবো মশার দেহে এই প্লাজমোডিয়াম অর্থাৎ ম্যালেরিয়া রোগের জীবাণু প্রবেশ করার পর কি করে। একদম ছোট্ট, একদম
ছোট ফেস। দেখো মশার দেহে অর্থাৎ সেক্সুয়াল ফেস করছে, এই সেক্সুয়াল ফেসটাকে বলা হয় স্পোরোগনি। দেখো মানুষের দেহ থেকে মশা যখন ব্লাড সাক করে, যখন রক্ত পান করে, তখন কিন্তু আমাদের রক্তের মধ্যে কোন কোন দশাগুলো থাকে? আমাদের রক্তের মধ্যে থাকে হচ্ছে গ্যামেটোসাইটিক ফেসগুলো, অর্থাৎ মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট। এই মশা রক্ত পান করার সাথে সাথে কিন্তু আমাদের দেহ থেকে এই মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটগুলো মশার পাকস্থলীতে পৌঁছে যায়। ওকে, মশার পাকস্থলীতে পৌঁছানোর পর এই যে মাইক্রোগ্যামেট আর ম্যাক্রোগ্যামেট একটা ফিউশন হয়, মানে মাইক্রোগ্যামেট আর ম্যাক্রোগ্যামেট পরস্পরের সাথে মিলিত হয়ে কি তৈরি করে? মিলিত হয়ে তৈরি করে জাইগোট, অর্থাৎ জেড জাইগোট তৈরি করে। ঠিক আছে, সেক্সুয়াল ফেজে আমরা খুব ভালোভাবে জানি যে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেটের মিলনে জাইগোট তৈরি হয়। জাইগোট থেকে নতুন আর একটা বেবি তৈরি হয়। এদেরও সেম কেস, জাইগোট থেকে নতুন আর একটা প্লাজমোডিয়াম তৈরি হবে, নতুন আর একটা প্লাজমোডিয়াম জীবাণু তৈরি হবে। তো এই জাইগোট তৈরি হয়ে যায়। এই জাইগোট কিছুক্ষণের মধ্যে কিসের কনভার্ট হয়? এই পুরো ফেজটা কিন্তু মশার স্টোমাকে হয়। ওকে, এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু পুরোটা কিন্তু মশার স্টোমাকের মধ্যে হচ্ছে। ঠিক আছে, দেখো এরপর কি হচ্ছে? এই জাইগোটটা একটা স্পেশাল দশায় কনভার্ট হয়, তার নাম হচ্ছে উসিস্ট দশা। ঠিক আছে, এই উসিস্ট থেকে স্পোরোগনি প্রসেসে, এই দেখো আমি দিয়েছি স্পোরোগনি, এই স্পোরোগনি প্রসেসে এই উসিস্ট কনভার্ট হয় স্পোরোজয়েডে। এই উসিস্ট কনভার্ট হয় কিসে? স্পোরোজয়েডে। এই স্পোরোজয়েড দশা থেকে তৈরি হয় আবার আমাদের যে মানুষের দশা হয়, মানুষের বডিতে প্রথম কোন দশা প্রবেশ করছিল? স্পোরোজয়েড। একটু ভালো করে ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখো, ভিডিওটা স্কিপ করে দেখো, ভিডিওটা আবার আগে গিয়ে দেখো যে স্পোরোজয়েড দশায় কিন্তু মানুষের দেহে প্রথম প্রবেশ করছিল মশার দেহ থেকে। অর্থাৎ মানুষের দেহ থেকে যে ম্যাক্রোগ্যামেট আর মাইক্রোগ্যামেট মশার দেহে প্রবেশ করলো, তাদের ফিউশন হয়, তাদের মিলন হয়, তৈরি হলো জাইগোট। আর জাইগোট থেকে তৈরি হলো উসিস্ট। ঠিক আছে, এই উসিস্ট তৈরি করলো আবার স্পোরোজয়েড, অর্থাৎ এই স্পোরোজয়েড কিন্তু মশার দেহে প্রবেশ করলো। এই স্পোরোজয়েডটা এবার কি করে? এই স্পোরোজয়েডটা কি করে? মশার যে পাকস্থলী আছে সেই পাকস্থলীর প্রাচীর ভেদ করে গিয়ে কিন্তু ও আবার লালা গ্রন্থিতে, মশার লালা গ্রন্থিতে অবস্থান করে, সালাইভারি গ্ল্যান্ডে চলে যায়। আর যখনই ওই মশা আবার একটা সুস্থ ব্যক্তিকে কামড়াতে গেল বা সুস্থ ব্যক্তি রক্ত পান করতে গেল, তখন কিন্তু ওই সুস্থ মশার থেকে কিন্তু স্পোরোজয়েড দশাটা কিন্তু আবারও সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করলো। তারপর আবার সেই মনুষ্য চক্র, স্পোরোজয়েড গেল লিভারে, লিভার থেকে আরবিসিতে, আবার আরবিসি থেকে সেই রাপচার করে মানুষের দেহের যে অবস্থা করলো সেটা। আজকে আমরা দেখবো এই ম্যালেরিয়া রোগকে তুমি কিভাবে ডায়াগনোসিস, অর্থাৎ কি করে রোগ নির্ণয় করবে। দেখো একদম সিম্পল দুটো টেস্ট বলে দিলাম আমি, ইউরোক্রোমাটোগ্রাফিক টেস্ট আর ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপিক টেস্ট। এই দুটো টেস্টের মাধ্যমে কিন্তু আমরা ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়েছি কিনা সেটা জানতে পারি। আচ্ছা, তারপর আমরা দেখবো ম্যালেরিয়া রোগের কি ওষুধ, কোন ওষুধ ইউজ করা হয় ম্যালেরিয়া রোগে। সব থেকে কমন নাম সবাই জানো কুইনাইন, যেটা সিংকোনা গাছের ছাল থেকে বানানো হয়, কুইনাইন। আর তার সাথে ব্রোমোকুইন, ক্লোরোকুইন, এগুলো ইউজ করা হয়। আর লাস্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ম্যালেরিয়া রোগকে তুমি কিভাবে প্রিভেন্ট করবে, কি করে প্রতিরোধ করবে। তার জন্য জেনারেল কিছু প্রিকশনস নেওয়া হয়, সেগুলো হচ্ছে তোমার ডিডিটি, বিএসসি, এই জিনিসগুলো ইউজ করবে। কোনো জায়গায় জমা জায়গায় জল জমতে দেওয়া যাবে না, কারণ জমা জায়গায় জল জমলে কিন্তু সেখানে কিন্তু মশার সংখ্যা বাড়ে। মশার সংখ্যা বাড়া মানে কিন্তু প্লাজমোডিয়ামের জীবাণুর ক্যারিয়ার বাড়লো, অর্থাৎ বাহকের সংখ্যা বাড়লো। আর যদি কোনো কেউ এফেক্টেড হয় তাকে অবভিয়াসলি মশারির ভেতরে থাকতে হবে অল টাইম, যাতে তার থেকে কোনো রোগ না ছড়ায়, কোনো মশার থেকে না কামড়ায়। তো এটুকুই ছিল আজকের ইয়েতে। তো আশা করছি পুরো ভিডিওটায় তোমরা বুঝতে পারলে যে মানুষের দেহে কি হয়, মশার দেহে কি হয়, কিভাবে মানুষ আক্রান্ত হয়, কেন মানুষের এতটা খারাপ অবস্থা হয়ে যায়, কিছু কিছু মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি ভালো লেগে থাকে, যে জিনিসগুলো করতে হয়, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করে দেবে। আর যদি ভিডিওটায় কোনো জায়গায় যদি কোনো রকম কিছু বুঝতে না পারো, তা সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আর এর পরবর্তী যদি এরকমই কোনো একটা রোগ সম্বন্ধে তোমরা জানতে চাও, তাহলে কিন্তু সেই রোগের নাম আমার কমেন্ট বক্সে লিখতে পারো। আমি তাহলে সেই রোগ সম্বন্ধে একটা ইলাবোরেট একটা ভিডিও বানাবো খুব তাড়াতাড়ি। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।